পিসির ঠিকানা সরমা দিতে পারল না। এতদিনে সেটা মনে না থাকারই কথা। আমি ওর হাতে জোর করে 100 টাকার নোট গুঁজে দিয়ে এলাম। বাচ্চা দুটির প্রতি অন্তত মায়া ছিল ওর। কয়েকটা দিন কেটে গেছে। আমি সেদিন বিকেলে বাগানে কাজ করছিলাম। আগেই বলেছি অনেকটা জমি নিয়ে বাড়ি। ইতিমধ্যে আমি চারপাশে কাঁটার বেড়া লাগিয়েছি। একজন মালি সারাদিন কাজ করে, কিন্তু সন্ধ্যের আগে চলে যায়। দুজন কাজের লোক ঠিক করেছি, তারাও রাতে থাকতে রাজি নয়। অগত্যা এখনো আমাকে অত বড় বাড়িতে একাই রাত্রি বাস করতে হচ্ছে। আস্তে আস্তে বাড়িটা জঞ্জাল মুক্ত করার চেষ্টা করছি। রাজমিস্ত্রি লাগাবার কথাও ভাবছি। বাচ্চা ছেলেটিকে রোজ দেখি। আমরা দুজনেই যেন দুজনের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছি। সেদিন বিকেলে একটা গোলাপ গাছের শুকনো ডাল বড় কাঁচি দিয়ে ছাঁটছিলাম। হঠাৎ মেয়েলি গলায় মুখ তুলে তাকালাম। গেটের ওপাশে দুজন মহিলা। একজনের মাথায় কাঁচা পাকা চুল, অন্যজন কিশোরী। দুধে আলতো গায়ের রং, পদ্মের পাপড়ির মতো টানা টানা দুটো চোখ, লাল টুকটুকে ঠোঁট। আমি হাঁ করে তাকিয়েছিলাম। গাছের আড়ালে ছিলাম বলে ওরা আমাকে দেখতে পায়নি। বয়স্কা ভদ্রমহিলা বললেন, বাড়িতে নতুন লোক এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, ভদ্রলোকের বাগানে শখ আছে দেখছি। বোধহয় পাকাপাকি থাকবেন। তোর এ বাড়ির কথা মনে পড়ে রমা? আচ্ছা আচ্ছা, যে ঘরে আমরা থাকতুম সেটার কথা মাঝে মাঝে মনে পড়ে দাদার কথা। একবার যদি ভেতরে যেতে পারতুম, বড্ড দেখতে ইচ্ছে করছে পিসি। মেয়েটির গলা থেকে যেন বীণার সুর ঝংকার দিয়ে উঠল। আমার বুকের ভেতর প্রচণ্ড দাপাদাপি শুরু হয়ে গেছে। যাদের খোঁজে আমি হন্যে হয়ে বেড়াচ্ছি, তারাই আজ আমার দুয়ারে অতিথি। কোনো মতে সামলে নিয়ে আমি বড় বড় পা ফেলে গেটের কাছে এগিয়ে গেলাম। বললাম, আসুন না ভেতরে। আমি নিজের হাতে এই গোলাপ বাগান করেছি, দামি দামি সব গোলাপ। আমার নিজের কানেই কথাগুলো বোকা বোকা শোনালো। বয়স্কা মহিলা ইতস্তত করছিলেন। কিশোরী ফিসফিস করে বলল, চলো না পিসি, বাড়ির মালিক যদি বিরক্ত হন। পিসি তবু মনস্থির করতে পারেন না। আমার পরনে ছিল একটা লুঙ্গি, গায়ে গেঞ্জি, খালি পা, আর হাতে বাগানে কাজ করার কাঁচি। আমাকে বোধহয় ওরা বাগানের মালি ভেবেছিলেন। হায় রে, নিজের চেহারা সম্বন্ধে আমার অহংকার ছিল। মুখে আমি বললাম, না না, কেউ বিরক্ত হবেন না। আপনারা ইচ্ছে করলে বাড়ির ভেতর ঘুরে দেখতে পারেন। বাড়িতে আর কেউ নেই, আপনাদের কোনো অসুবিধে হবে না। বাড়ির ভেতর যেতে যেতে কিশোরী একবার আমার মুখের দিকে তাকালো। বোধহয় বোঝবার চেষ্টা করলো আমি লোকটা আসলে কে। প্রায় মিনিট 15 পরে ওরা বেরিয়ে এলেন। আমি সদর দরজার সামনেই ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি মৃদু প্রতিবাদ করলাম, এমন কিছু আমি করিনি। এই মেয়েটি আমার ভাইজি। এই বাড়ির সঙ্গে ওর একটা করুণ স্মৃতি জড়িয়ে আছে। কিশোরীর দু চোখ ভেজা ভেজা, বোধহয় একটু আগে কেঁদেছিল। আমরা আজ এদিকে এসেছিলাম, তাই বাড়িটা দেখার লোভ সামলাতে পারিনি। আমারও তাই মনে হয়েছিল। আমি নরম গলায় বললাম, ওর নাম তো রমা, রমা মজুমদার, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কেমন করে? আমার নাম সৌগত চৌধুরী। অরিন্দম চৌধুরী ছিলেন আমার বাবার জেঠতুতো দাদা। ও, আপনি তবে এখন এ বাড়ির মালিক? হ্যাঁ, একাই আছি আমি এখানে। বরাবর কানপুরে ছিলাম। এই প্রথম কোনো আত্মীয়ের মুখ দেখলাম। তারপর একটু ইতস্তত করে বললাম। ওরা আপত্তি করলেন না। ভেতরে বসবার ঘরে ওদের নিয়ে বসালাম। ভালো বিস্কুট ছিল ঘরে। কিশোরী হঠাৎ বলে উঠল, আমার এখন মনে পড়ছে
এই ঘরে আমি আর দাদা লুকোচুরি খেলেছি। কিন্তু কিশোরী একটা জিনিস লক্ষ্য করেনি, তার পাশে এসে যে দাঁড়িয়েছিল তাকে দরজা পেরিয়ে আমি ঢুকতে দেখেছিলাম। আমার বুকের ভেতরটা হঠাৎ যেন হিম হয়ে গেল। সেই বাচ্চা ছেলেটি, ও কিন্তু এখন আর কাউকে খুঁজে বেড়াচ্ছে না। মেয়েটির পাশে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ভাগ্যিস মেয়েটা ওকে দেখতে পাচ্ছে না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সত্যি মেয়েটি অনুভবই করছে না ওর উপস্থিতি। আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি ওর রোগা হাতটা মেয়েটির কাঁধের ওপর এসে থামল। ওর পাণ্ডুর ঠোঁট স্পর্শ করল মেয়েটির পাকা আপেলের মতো গাল। ও দু চোখের আকুল প্রতীক্ষার যেন দীর্ঘ অবসান। মেয়েটি যখন পিসির সঙ্গে বিদায় নিল, ও তখন তাদের পিছন পিছন সদর দরজা পর্যন্ত গেল। তারপরে যেন মিলিয়ে গেল বাতাসে। সেদিন সন্ধ্যের পর আমি বসবার ঘরে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ চোখ না তুলেই আমি অনুভব করলাম ওর উপস্থিতি। মৃত ছেলেটির আত্মা এই দীর্ঘ সময় ছোট্ট বোনটির কথাই শুধু ভেবেছে, তার খোঁজ করে চলেছে দিনের পর দিন। এটা মনে হতেই আমার বুকের ভেতরটায় একটা ব্যথায় ভরে গেল। আমার অজান্তেই বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখনই কুচি হাতে একটা স্পর্শ অনুভব করে আমি ফিরে তাকালাম। ছেলেটি আমার পাশেই দাঁড়িয়ে আছে। তার চোখে নেই সেই বেদানতুর দৃষ্টি, যাকে হারিয়ে তার আত্মা অতৃপ্তভাবে এতদিন শুধু খুঁজে বেরিয়েছে, তার দেখা পেয়েছে সে। অনুসন্ধানের এখানেই ইতি, আর খুঁজে বেড়াতে হবে না ওকে। এই পুরনো বাড়ির অন্ধকার আনাচে কানাচে আর উঁকি মারার দরকার নেই। এতদিন ছেলেটি বিশ্বস্তের মতো সজাগ দৃষ্টি রেখেছিল ছোট বোনটির জন্য। সেই দায়িত্ব থেকে এখনো মুক্ত। সে রাত্রে নিশ্চিন্তে ঘুমোলাম আমি। ভোর রাতে একবার ঘুম ভেঙে গেল। মনে হলো যেন একটা বাচ্চার হাত মৃদু স্পর্শ করলো আমার গাল। বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে। পুরনো বাড়ির চেহারাটা বদলে যাচ্ছে দিন দিন। সরমা আবার ফিরে এসেছে। একজন ঠাকুর কাজে লেগেছে। চেষ্টা চরিত্র করে ইলেকট্রিকের কানেকশন পেয়েছি। একটা শৃঙ্খলা ফিরে এসেছে বাড়িতে। পুজো এসে গেছে। রমা ওর পিসির কাছে পড়ছিল। পিসি ওখানকার মেয়েদের স্কুলের টিচার। ঝি এসে খবর দিল একজন বাবু দেখা করতে এসেছেন। আমি ঘরে ঢুকলাম। আরে আসুন আসুন। আমাকে দেখে পিসি হাসি মুখে অভ্যর্থনা জানালেন। দয়া করে আমাকে আপনি বলবেন না, আমি বিনীতভাবে বললাম। সম্পর্কে আপনি আমার গুরুজন। পিসি হাসলেন। বেশ কথা, বসো তবে, বলো কি খবর? একটা খবর আছে, আমি বললাম। দ্বিতীয় উইলটা পাওয়া গেছে। শশাঙ্ক রায় শোবার ঘরে একটা দেরাজে তালা বন্ধ ছিল। তার মানে সেই ওটা লুকিয়ে রেখেছিল? পিসির গলা কঠিন। হতে পারে, আমি জবাব দিলাম। অবশ্য তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, সবাই যা অনুমান করেছিল তাই। উইলে ওই বাড়ির সম্পত্তি অরিন্দম চৌধুরী তার নাতিকেই দিয়ে গিয়েছিলেন। নাতির অবর্তমানে আমার বাবা সব পাবেন। শশাঙ্কর উল্লেখ পর্যন্ত নেই। ব্রজ উকিলের মুহুরি এখনো বেঁচে আছেন। তার সঙ্গে আমি দেখা করেছিলাম। তার মুখেই শুনেছি কি একটা নিয়ে মামা ভাগ্নের নাকি তুমুল ঝগড়া হয়েছিল। ভাগ্নেকে একেবারে ছেঁটে বাদ দিয়েছিলেন। পিসি যেন রাগে ফেটে পড়লেন। শয়তানটা খোকনকে না খেদি দিয়ে মেরে ফেলেছে, অথচ ওর সবই পাবার কথা ছিল। উইলে আরো কিছু লেখা আছে, আমি মৃদু কণ্ঠে বললাম। কি লেখা আছে? পিসি এবার ভুরু কোঁচকালেন। ও রমা 25,000 টাকা পাবে। ওটা ওর বিয়ে বাবদ আলাদাভাবে ব্যাংকে জমা থাকবে। কিন্তু ওই উইলের এখন আর কোনো মূল্যই নেই। আমার চোখে চোখ রেখে পিসি বললেন, আমার একটা নিবেদন ছিল।
আমি একটু কেশে গলাটা ঠিক করে নিলাম। পিসি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। এই বাড়ি আর সম্পত্তি আসলে খোকনের ভোগে আসা উচিত ছিল, কিন্তু ও দুর্ভাগ্য, ওকে শুধু দুঃখই ভোগ করতে হলো। ও বেঁচে থাকলে আমি এসবের মালিক হতাম না, রমার জীবনও অন্যরকম হতো। ভেবে দেখুন, আপনি ওর ভার না নিলে আজ ওর অবস্থাও হয়তো খোকনের মতোই হতো। তা মিথ্যে নয়। পিসি স্বীকার করলেন। মানে আমি বলতে চাইছি, এ বাড়ি আর সম্পত্তিতে রমারও অধিকার আছে। পিসি একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। কেমন করে? আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না। আমি আমতা আমতা করে বললাম, মানে আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। যা বলতে চাইছো স্পষ্ট করে বলো। পিসি এবার গম্ভীর হলেন। খোকন বেঁচে থাকলে রমা চৌধুরী ভিলায় থাকতো, তাই আমি বলছিলাম। কি বলছিলে? আমি চুপ করে গেলাম। যদি আমি রমাকে বিয়ে করি তবে সে সমস্যা মিটে যায়, মানে ওই সম্পত্তি ভোগ করতে ওর কোনো অসুবিধাই আর থাকে না। আমি এক নিঃশ্বাসে আমার বক্তব্য শেষ করলাম। সে কি? পিসি যেন আকাশ থেকে তুমি না পড়লেন। সম্পর্কে রমার মামা? আমার বাবার জেঠতুতো দাদার মেয়ের মেয়ে রমা। আজকাল ওসব সম্পর্কের খোঁজ কেউ রাখে না। আমি প্রতিবাদ করে উঠলাম। না, আমি কারোর দয়া চাই না। রমার কণ্ঠস্বরে চমকে উঠলাম আমি। রমা ঠিকই বলেছে। তোমার দয়া ও হাত পেতে নেবে কেন? ওর কিসের দুঃখ? আর তুমি যদি অনুশোচনার বশেই ভেবে থাকো রমার এই বিষয় সম্পত্তি ভোগ করা উচিত, তবে তোমার উচিত ছিল অমন প্রস্তাব না করে এমনিতেই বাড়িটা রমাকে দিয়ে দেওয়ার। তবে বুঝতুম যে হ্যাঁ, সত্যি তোমার উদ্দেশ্য মহৎ। ওর পিসি বললেন। আমি এক মুহূর্ত নিঃশব্দে পিসির মুখের দিকে তাকালাম। তারপর পকেট থেকে একটা কাগজ বার করে খসখস করে তাতে লিখে দিলাম, অরিন্দম চৌধুরীর বাড়ি এবং সম্পত্তি যা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শর্তহীনভাবে রমা মজুমদারকে হস্তান্তরিত করলাম। তলায় নিজের নাম সই করে কাগজটা টেবিলের উপর রেখে আমি উঠে দাঁড়ালাম। বললাম, বাড়ি দখল নেবার একদিন আগে আমাকে জানাবেন, আমি আমার জিনিসপত্র নিয়ে চলে যাব। আমি দরজার কাছে পৌঁছেছি, এমন সময় পিসি বললেন, শোনো। আমি ফিরে দাঁড়ালাম। এদিকে এসো। আমি এগিয়ে গেলাম। বসো। যন্ত্রের পুতুলের মতো বসলাম। নিজেকে খুব মহৎ মনে করছো, তাই না? পিসির গলায় ভর্ৎসনার সুর। হ্যাঁ। আমি চুপ করে রইলাম। পরের জিনিস দান করতে মহত্ব নেই, বুঝেছো? তোমার সত্যিকারের ইচ্ছে কি বলো তো? রমাকে দয়া করতে চাও না বিয়ে করতে চাও? আমি মাথা চুলকোলাম। মানে আমি বিয়ে করতেই চাই, কিন্তু আমিও যোগ্য নই, তাই। তুমি একটা না বুদ্ধু, বুঝলে? আমার কোনো আপত্তি নেই। পিসি হেসে ফেললেন। আমি এক লাফে উঠে দাঁড়িয়ে তার পায়ের ধুলো নিয়ে ফেললাম। রমার মুখে যেন কেউ ফাগ মাখিয়ে দিয়েছে, কিন্তু ঠোঁটের ফাঁকে সলজ্জ হাসি। ফুলশয্যার রাতে আবার ওকে দেখলাম। ঘরের মধ্যে আমরা শুধু দুজন। ফুলের গয়নায় রমাকে পরীর মতো দেখাচ্ছে, খুশিতে ডগমগ করছে ওর মুখ। আমি ওর ডান হাতটা আমার দু হাতের মধ্যে নিয়ে ওর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ঘরের মাঝখানে এসে দাঁড়ালো ছেলেটি। আমি স্পষ্ট দেখতে পেলাম রমার মুখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে একটা মুগ্ধ ভাব, ভালোবাসা যেন ঝরে পড়ছে। ছোট্ট বোনটি আজ বড় হয়ে সুখের সংসার পেয়েছে, তারই আনন্দের অভিব্যক্তি ফুটে উঠেছে ওর মুখে। সেখানে বিরাজ করছে চির শান্তির একটা স্নিগ্ধ আভা। সেই শেষ, আর কোনো দিন ওকে দেখা যায়নি। গল্পটি ভালো লাগলে
লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।